ফের ভারতের জাহাজে মার্কিন হামলা। এক সপ্তাহের মধ্যেই ভারতের 3 জাহাজে হামলা চালালো আমেরিকা। ওমান উপসাগরে যুদ্ধাবস্থা, ভারতীয় নাবিকদের মৃত্যু এবং নৌবাহিনীর হাই রিস্ক মিশনকে ঘিরে এখন নতুন করে চাঞ্চল্য শুরু হয়েছে বিশ্ব রাজনীতিতে। ট্রাম্পের একই পাগলামি বলুন তো, কেন ভারতের পায়ে পা লাগিয়ে অশান্তি বাঁধাচ্ছে আমেরিকা? গতকালই আমি আলোচনা করেছিলাম যে কিভাবে ভারতের বেসামরিক জাহাজে হামলা চালিয়ে 3 ভারতীয় নাবিকের প্রাণ কেড়েছে আমেরিকা। আর আজ আবারও সেই একই রকম হামলার খবর পাচ্ছি আমরা। তবে এর শেষ কোথায় বলতে পারেন? গত কয়েকদিন ধরে স্ট্রেট অফ হরমুজ বা হরমুজ প্রণালীর কাছাকাছি এলাকা থেকে ভারতের জন্য অত্যন্ত উদ্বেগজনক এবং নেতিবাচক খবর আসছে। প্রতিদিন সকালে আন্তর্জাতিক মহল থেকে একের পর এক এমন খবর আসছে যা ভারতের জাতীয় নিরাপত্তা এবং বৈশ্বিক কূটনীতিকে নাড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট। ওমান উপসাগর এবং পারস্য উপসাগরীয় অঞ্চলে মার্কিন নৌবাহিনীর ধারাবাহিক হামলায় এমন সব বাণিজ্যিক জাহাজ ক্ষতিগ্রস্ত হচ্ছে যেখানে ভারতীয় ক্রু মেম্বার বা নাবিকরা উপস্থিত ছিলেন। মাত্র এক সপ্তাহের মধ্যে 3টে আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজের ওপর আমেরিকার এই বিধ্বংসী হামলা ভারতের জন্য এক বিশাল বড় সংকটের রূপ নিয়েছে। পরিস্থিতির ভয়াবহতা বিবেচনা করে ভারত সরকারও অবশেষে সমস্ত এজেন্সির জন্য হাইয়েস্ট অ্যালার্ট বা সর্বোচ্চ সতর্কতা জারি করেছে। এই হামলায় যে সমস্ত ভারতীয় নাবিক প্রাণ হারিয়েছে তাদের পরিবার এখন সরাসরি এটাকে একটা যুদ্ধাপরাধ বা ওয়ার ক্রাইম হিসাবে আখ্যা দিচ্ছে। আর এই দাবিতে কোনো ভুলও নেই, কারণ কোনো বেসামরিক বাণিজ্যিক জাহাজের ওপর এমন প্রাণঘাতী ক্ষেপণাস্ত্র বা মিসাইল দিয়ে হামলা চালানো হচ্ছে যা সাধারণত যুদ্ধক্ষেত্রে সরাসরি শত্রুপক্ষের সামরিক ঘাঁটির বিরুদ্ধে ব্যবহার করা হয়। তাই ভারতের দৃষ্টিকোণ থেকে এটা অত্যন্ত বড় এবং একটা নজিরবিহীন ভূ রাজনৈতিক ধাক্কা। এই 3টে জাহাজের ওপর ঠিক কোথায় এবং কিভাবে হামলা হয়েছে তা ম্যাপের মাধ্যমে যদি একটু বোঝার চেষ্টা করি। ম্যাপে ওমানের এই কৌশলগত অংশটি যদি দেখেন, আর এর ঠিক ওপরেই রয়েছে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক জলপথ স্ট্রেট অফ হরমুজ তথা হরমুজ প্রণালী। এর মধ্যে একদম প্রথম হামলাটি হয়েছিল ওমানের সবচেয়ে বড় দ্বীপটির কাছাকাছি এলাকায়, যেখানে ম্যারি ভ্যাপস নামের একটা জাহাজ মার্কিন হামলার মুখে পড়ে। এই জাহাজটিতে মোট 24 জন ভারতীয় ক্রু মেম্বার উপস্থিত ছিলেন। তবে সৌভাগ্যবশত প্রথম হামলার পর সেই 24 জন ভারতীয় নাবিকই সুরক্ষিতভাবে উদ্ধার হয়েছে, যা সাময়িকভাবে একটা স্বস্তির খবরও ছিল। তবে এই ঘটনার ঠিক 2 দিন পরে আবারও একটা বড় ধাক্কা আসে। স্ট্রেট অফ হরমুজের একদম কাছাকাছি এলাকায় সেতে বেল্লোর নামের আরেকটা তেলবাহী জাহাজের ওপর হামলা হয়। এই জাহাজটিতেও 24 জন ভারতীয় ক্রু মেম্বার কর্মরত ছিলেন। কিন্তু এবার ভারতের জন্য অত্যন্ত দুঃখজনক এবং মর্মান্তিক খবর এসেছে। প্রথম দিকে 3 জন ভারতীয় নাবিক নিখোঁজ বলে জানানো হলেও পরবর্তীতে তাদের মৃতদেহ উদ্ধার করা হয় এবং তাদের মৃত বলে ঘোষণা করা হয়। এরপর এই ঘটনার রেশ কাটতে না কাটতেই গতকাল আবারও ফের স্ট্রেট অফ হরমুজের আরও কাছে জলবীর নামের তৃতীয় একটি বাণিজ্যিক জাহাজের ওপর মার্কিন বাহিনী হামলা চালায়। এখানেও দ্রুত উদ্ধার কাজের চেষ্টা করা হয় এবং সৌভাগ্যবশত এই ক্ষেত্রেও সব ক্রু মেম্বাররাই শেষ পর্যন্ত বেঁচে যান। তবে এখানে মূল বিষয় হলো প্রতিদিন ভারতের জন্য এই অঞ্চল থেকে কোনো না কোনো খারাপ খবর আসছে। আর এই কারণেই ভারত সরকার এবার আর চুপ করে বসে থাকেনি। ভারত শেষ পর্যন্ত অত্যন্ত কড়া ভাষায় মার্কিন কূটনীতিবিদদের তলব করেছে এবং খোদ মার্কিন যুক্তরাষ্ট্র স্বীকার করেছে যে তারা এই জাহাজগুলোর ওপর হামলা করেছে এবং এই হামলায় তারা হেলফায়ার মিসাইল ব্যবহার করেছে। ভেবে দেখুন, যেই শক্তিশালী মিসাইল আমেরিকা ইরানের সামরিক লক্ষ্যবস্তুর বিরুদ্ধে ব্যবহার করছে, সেই একই প্রাণঘাতী মিসাইল ভারতীয় ক্রু থাকা সামরিক বাণিজ্যিক জাহাজের ওপরও নিক্ষেপ করছে। এরপরে ভারত নিউ দিল্লিতে নিযুক্ত মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স জেসন মিক্সকে সাউথ ব্লকে বিদেশ মন্ত্রকে তলব করেছে। সেখানেও ভারতের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে একটা কড়া প্রতিবাদপত্র বা ডিমার্স দেওয়া হয়েছে এবং ভবিষ্যতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি যাতে না ঘটে সেই বিষয়েও সুনির্দিষ্ট ব্যবস্থা নেওয়া হয়েছে ভারতের পক্ষ থেকে। এ বিষয়ে ভারতের বিদেশ মন্ত্রকের বিবৃতিতে স্পষ্ট বলা হয়েছে যে মার্কিন নৌবাহিনীর এই ধারাবাহিক হামলার ফলে ভারতীয় নাবিকদের যে প্রাণহানি ঘটেছে তা অত্যন্ত দুঃখজনক এবং এটা
এটা সম্পূর্ণরূপেই এড়ানো সম্ভব ছিল। ভারত আশা করে মার্কিন বাহিনী ভবিষ্যতে বেসামরিক প্রাণহানি রোধে আরও বেশি সতর্কতা অবলম্বন করবে। একই সাথে ওমান উপসাগরে মার্কিন নৌবাহিনীর হামলায় 3 ভারতীয় নাবিকের মৃত্যুর ঘটনায় সরাসরি মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিওকেও ফোন করেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং তিনি এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানান যে তিনি মার্কো রুবিওর সঙ্গে কথা বলেছেন এবং ভারতের তীব্র প্রতিবাদের কথাও জানিয়েছেন। জয়শঙ্কর স্পষ্ট ভাষায় বলে যে বাণিজ্যিক জাহাজের বিরুদ্ধে এই ধরনের প্রাণঘাতী পদক্ষেপ কোনোভাবেই গ্রহণযোগ্য বা ন্যায্য নয়। আন্তর্জাতিক সমুদ্রপথে চলাচলকারী বেসামরিক জাহাজ ও নাবিকদের নিরাপত্তা নিশ্চিত করা সব দেশেরই দায়িত্ব। সেই সঙ্গে ভারতের মুখপাত্র স্পষ্ট করে জানিয়ে দিয়েছে যে আমরা আমাদের নাবিকদের সুরক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিই এবং এই বিষয়টিকেই নতুন করে কাউকে বোঝানোরও প্রয়োজন নেই। তবে এর আগে পর্যন্ত ভারত এ বিষয়ে খুব একটা কঠোর অবস্থান নিচ্ছিল না। প্রথম হামলার সময়ও ভারত সরকারের ভূমিকা নিয়েও দেশের মানুষদের মধ্যে প্রশ্ন উঠছিল যে তারা কেন আমেরিকাকে সরাসরি কিছু বলছে না। প্রথম ঘটনার পর ভারত শুধু ঘটনাটি স্বীকার করে একটা সাধারণ বিবৃতি দিয়েছিল, এই বলে যে পরিস্থিতি স্বাভাবিক হওয়া উচিত। কিন্তু দ্বিতীয় হামলায় যখন 3 জন ভারতীয় নাবিকের মৃত্যু হলো তখন থেকে ভারতের অবস্থান ও পরিস্থিতি দ্রুত এবং অত্যন্ত আক্রমণাত্মকভাবে বদলাতে শুরু করে। তার কারণ যেহেতু বর্তমানে বিশ্বজুড়ে 3 লক্ষেরও বেশি ভারতীয় নাবিক আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজগুলোতে কর্মরত রয়েছে, অর্থাৎ বিশ্বের যে কোনো প্রান্তের বাণিজ্যিক জাহাজ, অয়েল ট্যাঙ্কার, এলএনজি ক্যারিয়ার বা কার্গো শিপে তাকালে আপনি প্রতি পদে পদে প্রচুর ভারতীয় কর্মীকে দেখতে পাবেন। তাই ভারত সরকার তাদের সুরক্ষা দিতে এখন বদ্ধপরিকর। দেখুন, এখানেও একটা বিষয়ও খুব ভালো করে বুঝতে হবে, আক্রান্ত জাহাজগুলো কিন্তু ভারতের নামে রেজিস্টার্ড বা ভারতীয় পতাকাবাহী ছিল না। জাহাজগুলো অন্য কোনো দেশের নামে রেজিস্টার্ড থাকতে পারে, কিন্তু তার ক্রু বা স্টাফদের মধ্যে ভারতীয়দের বড় সংখ্যায় নিয়োগ করা হয়। এই 3 লক্ষাধিক ভারতীয় নাবিকের অনেকেই প্রতিনিয়ত পারস্য উপসাগর, ওমান উপসাগর, আরব সাগর এবং লোহিত সাগরের মতো অত্যন্ত অশান্ত ও ঝুঁকিপূর্ণ জলপথ দিয়ে যাতায়াত করে। তাই এটা আমাদের নাগরিকদের সুরক্ষার জন্য একটা বিশাল বড় চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে এই মুহূর্তে। আচ্ছা, ভারত সরকারের এই সর্বোচ্চ সতর্কতা বা হাইয়েস্ট অ্যালার্ট জারির আসল অর্থ কি? এর আসল অর্থ হলো এখন থেকে ভারতীয় পতাকাবাহী জাহাজই হোক বা অন্য কোনো আন্তর্জাতিক জাহাজ যেখানে ভারতীয় ক্রু মেম্বাররা রয়েছেন, তাদের ট্যাঙ্কার মুভমেন্ট এবং যে কোনো সিকিউরিটি ইনভেস্টমেন্টের ওপর ভারত সরকার 24 ঘন্টা রিয়েল টাইম কড়া নজরদারি রাখবে। এছাড়া সমস্ত সংস্থাকে যে কোনো জরুরি উদ্ধার কাজ বা রেস্কিউ অপারেশনের জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে। পরবর্তীতে যদি এমন কোনো ঘটনা ঘটে তবে সাথে সাথে ভারতের পক্ষ থেকে তাৎক্ষণিক রেস্কিউ মিশন, মেডিকেল ইভাকুয়েশন এবং কূটনৈতিক হস্তক্ষেপ করা হবে। এটা শুধু একটা একক মন্ত্রকের বিষয় নয়, নৌ পরিবহন মন্ত্রক, বিদেশ মন্ত্রক সহ ভারত সরকারের সমস্ত মন্ত্রককে একসাথে অ্যালার্টে থাকতে বলা হয়েছে। এবার প্রশ্ন হলো, এই যুদ্ধকালীন পরিস্থিতিতে ভারতীয় নৌবাহিনীর ভূমিকা কি হতে পারে? এই সময় ভারতীয় নৌবাহিনীর ভূমিকা অত্যন্ত ক্রুশিয়াল বা কৌশলগত হবে। নৌবাহিনী মূলত দুটো বড় পদক্ষেপ নিতে পারে। এর মধ্যে এক, মেরিটাইম সার্ভিলেন্স বা সামুদ্রিক নজরদারি। এক্ষেত্রে ভারতীয় নৌবাহিনী তাদের অত্যাধুনিক যুদ্ধজাহাজ, মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফট, দূরপাল্লার ড্রোন এবং সামরিক স্যাটেলাইটের মাধ্যমে এই পুরো অঞ্চলের ওপর কড়া নজরদারি চালাবে। এবং 2, এসকর্ট অপারেশন বা সুরক্ষা প্রদান। এক্ষেত্রে ভারতীয় নৌবাহিনী তাদের বাণিজ্যিক জাহাজগুলোকে নিরাপত্তা দিয়ে এই বিপজ্জনক অঞ্চল পার করে দিতে পারে। এর আগেও যখন এই অঞ্চলে পুরোদমে যুদ্ধ চলছিল তখন ভারতীয় নৌবাহিনী ওমান উপসাগরে অবস্থান নিয়েছিল। তারা স্ট্রেট অফ হরমুজের ভিতরে প্রবেশ করেনি, কারণ সেটা আন্তর্জাতিক আইনের দিক থেকে এবং সামরিক দিক থেকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ ছিল। কিন্তু আমাদের যে সমস্ত তেলের জাহাজ আসছিল সেগুলোকে তারা এসকর্ট করে সুরক্ষিত পথ দিয়ে চলতে সাহায্য করেছিল। আর এই ধরনের অপারেশন ভারত আগেও সফলভাবে করেছে। যেমন ধরুন, সোমালিয়ার কাছে জলদস্যু বিরোধী অভিযান বা উপসাগরীয় অঞ্চলে অপারেশন সংকল্প। তাই এবারও ভারতীয় নৌবাহিনীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মানে এই নয় যে ভারতীয় নৌবাহিনী
যেখানে সেখানে গিয়ে আমেরিকার বা অন্য কোনো দেশের বিরুদ্ধে যুদ্ধ শুরু করবে, বরং আমাদের মূল লক্ষ্য হলো আন্তর্জাতিক জলসীমায় আমাদের জাহাজ এবং ভারতীয় নাগরিকদের সুরক্ষিত রাখা। ইতিমধ্যে রিয়েল টাইম ট্র্যাকিং এবং 24x7 মনিটরিং সিস্টেমের মতো বাধ্যতামূলক নিরাপত্তা প্রোটোকলও আরও জোরদার করা হয়েছে ভারতের তরফ থেকে। তবে আপনাদের মনে হতেই পারে যে এই আধুনিক যুগেও এই মার্চেন্ট শিপ বা বাণিজ্যিক জাহাজগুলো কেন এতটা অসুরক্ষিত। আসলে মার্চেন্ট শিপগুলো হলো সম্পূর্ণ বেসামরিক বা সাধারণ জাহাজ। দেখুন, এগুলো কোনো সামরিক যুদ্ধ জাহাজ নয় যে এদের উপর মিসাইল বা এয়ার ডিফেন্স সিস্টেম লাগানো থাকবে, যে সামনে থেকে মিসাইল আসলে এরাও উল্টো মিসাইল ছুড়ে তা ধ্বংস করে দেবে। এরা কোনো সৈনিকও নয়, এরা সাধারণ চাকরিজীবী, তাই এদের আত্মরক্ষার ক্ষমতা অত্যন্ত সীমিত এবং এরা সম্পূর্ণভাবে আন্তর্জাতিক সামুদ্রিক আইনের উপরই ভরসা করে চলে। কিন্তু যখন দুটো দেশের মধ্যে সামরিক সংঘাত হয় তখন তারা আন্তর্জাতিক বাণিজ্যিক রুটের ওপর হামলা করতে শুরু করে। এর ফলে নিরীহ নাবিকদের জীবন বিপন্ন হয়, গ্লোবাল সাপ্লাই চেইন ক্ষতিগ্রস্ত হয় এবং জাহাজের ইন্স্যুরেন্স খরচ বা বীমা খরচও এক ধাক্কায় বহুগুণ বেড়ে যায়। আর এই কারণে আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থা তথা আইএমও আমেরিকার এই অসামরিক জাহাজে হামলার পদক্ষেপের তীব্র নিন্দা করেছে। অন্যদিকে ভারত আমেরিকা কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে নতুন করে বড় ধরনের উত্তেজনাও তৈরি হয়েছে। এই ঘটনাটি অত্যন্ত সংবেদনশীল, কারণ ভারত ও আমেরিকা বর্তমানে একে অপরের অত্যন্ত ঘনিষ্ঠ কৌশলগত অংশীদার বা স্ট্র্যাটেজিক পার্টনার। প্রতিরক্ষা, উচ্চ প্রযুক্তি, বাণিজ্য এবং ইন্দো প্যাসিফিক অঞ্চলের সুরক্ষায় ভারত আমেরিকার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে। সম্প্রতি দিল্লি সফরে এসে মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও নিজেও ভারতকে আমেরিকার অন্যতম গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজিক পার্টনার বলেও উল্লেখ করেছিলেন। কিন্তু সেই মার্কিন নৌবাহিনীর ধারাবাহিক হামলায় যখন বেসামরিক ভারতীয় নাগরিকদের প্রাণ যাচ্ছে এইভাবেই, তখন ভারত তার সার্বভৌমত্ব এবং নাগরিকদের সুরক্ষার প্রশ্নে কোনো আপোষ করতে রাজি নয়। নয়াদিল্লির এই কড়া অবস্থান আন্তর্জাতিক মহলে মার্কিন প্রশাসনের ওপরও এক বড় চাপ তৈরি করেছে। এখন দেখার বিষয়, ভারতের এই কড়া প্রতিবাদের পর ওয়াশিংটন তাদের সামরিক অভিযানের প্রোটোকল পরিবর্তন করে কিনা এবং ভারত সরকার আমাদের 3 লক্ষ নাবিকের সুরক্ষায় আগামী দিনে আর কি কি কঠোর পদক্ষেপ গ্রহণ করেন। এই সম্পূর্ণ ঘটনার সম্পর্কে আপনার কি মত? আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক এবং শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন এবং চোখ রাখবেন টক টিভি বাংলায়। ধন্যবাদ।